আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই বিশেষ লাইভ সেশনে, যেখানে আমরা চেষ্টা করব যে বন্যা দুর্গতদের জন্য যদি কোনো মেডিকেল টিম যদি কখনো কেউ যেতে চায় বা যদি যায়, সেখানে আসলে তাদের ফার্স্ট এইড ম্যানেজমেন্টে তারা কীভাবে হেল্প করতে পারে। গতকালকে আমাকে আসলে অনেকেই এই ব্যাপারে মেসেজ দিয়েছে, বিশেষ করে ঢাকা মেডিকেল থেকে কয়েকজন আমাকে মেসেজ দিয়েছে, কয়েকজন আমাকে এটা নিয়ে বলেছিল। সো যেহেতু তোমরা অনেকে চেয়েছো, সেই জন্য আসলে আমরা এই সেশনটা অ্যারেঞ্জ করছি এবং তোমরা তোমাদের সকল মেডিকেল ফ্রেন্ডদেরকে এটা দেখাতে পারো। এটা তোমরা ভিডিও ডাউনলোড যুক্ত হওয়ার জন্য 1 মিনিট বা 2 মিনিট পরে সবাই যুক্ত হলে আমরা শুরু করতে চাই। তবে তোমাদের কারো যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্টে এখনই লিখে জানাতে পারো যে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা জানতে চাও। আই উইল ট্রাই টু কভার দেম ইনশাআল্লাহ। যদি কারো কোনো স্পেসিফিক টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে, তোমরা এখনই সেটা কমেন্টে লিখে দাও যাতে আমি দেখতে পারি, তাহলে ওইটা আলোচনাটাও আমরা নিয়ে আসব। কারণ বেসিক্যালি বন্যার ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা হচ্ছে, বন্যার জন্য সবচেয়ে বেশি যে প্রবলেমটা মানুষ আসলে ফেস করে সেটা হচ্ছে স্নেক বাইট এবং অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। আরেকটা হচ্ছে হাইপোথার্মিয়া। অনেকক্ষণ দেখা যাচ্ছে পানির মধ্যে যদি অনেকক্ষণ মানুষ থাকে, তাদের হাইপোথার্মিয়া ডেভেলপ করে। তাহলে একটা প্রবলেম হচ্ছে হাইপোথার্মিয়া, একটা প্রবলেম হচ্ছে বিশুদ্ধ খাবার পানির সংকটের কারণে তাদের ডায়রিয়া ডেভেলপ করে, এবং আরেকটা প্রবলেম হচ্ছে স্নেক বাইট। বেসিক্যালি বন্যাতে এই 3টা সমস্যা। বাট এর বাইরেও যদি কারো কোনো কিছু নিয়ে জানার থাকে, তোমরা কমেন্ট করতে পারো, আমি সেগুলোকেও কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় শুরু করে দিতে পারি। সো প্রথমে আসি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। বন্যার ক্ষেত্রে যেটা আসলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই সেটা হচ্ছে তীব্র খাবার পানির সংকট। এখন মনে করো তুমি খাবার পানি না খেয়ে 1 বেলা 2 বেলা 3 বেলা থাকতে পারবা, কিন্তু যদি সেটা 2 দিন 3 দিন হয়, সেটা কিন্তু খাবার পানি ছাড়া থাকাটা ভেরি মাচ ডিফিকাল্ট। মানুষ ডিহাইড্রেটেড হয়ে যায় এবং তারা পানি চায়। যখন দেখা যাচ্ছে আশেপাশে পানি নেই, মানুষ কিন্তু বন্যার ওই পানিটাই কিন্তু আসলে অনেকে খায়, বিকজ মানে এটা খেতে সে বাধ্য হচ্ছে। ব্যাপারটা এই না যে সে পছন্দ করে খাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এই যে তার প্রচুর পানি দরকার, তার কাছে পানি নাই, সো তারা আসলে এই পানিটাই খায়। সো জীবন বাঁচানোর জন্য যে পানিটা খায়, সেই পানিটাই তাদের মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। সো প্রবলেম হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া ডিউ টু ড্রিঙ্কিং অফ কন্টামিনেটেড ওয়াটার। এখন কন্টামিনেটেড ওয়াটার ড্রিঙ্কিংয়ের কারণে যদি কারো ডায়রিয়া হয়, আমরা ধরে নিই দিস ইজ ডিউ টু কোলিফর্ম ব্যাকটেরিয়া। কোলাই বা যে সকল ব্যাকটেরিয়া কোলনে থাকে, এই কোলোনিক ব্যাকটেরিয়াগুলো দেখা যাচ্ছে আমাদের অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার জন্য রেসপন্সিবল। তাহলে যদি আমরা এরকম কোনো মেডিকেল টিম নিয়ে যাই এবং সেখানে যদি আমরা কোনো ডায়রিয়ার পেশেন্ট দেখি, আমাদের আসলে কীভাবে অ্যাসেস করা উচিত। ডায়রিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা খেয়াল রাখতে হবে, যে পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে, যে আপনার ডায়রিয়া কয়বার হয়েছে। কোনো মানুষের ডায়রিয়া 1 বার 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে, কেউ খুব বেশি ফ্রিকুয়েন্টলি যেতে পারে, সে বলবে 10-15 বার আমি চলে গেছি অলরেডি। সো যেই সকল পেশেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি, তাদের ওয়াটার লসটা বেশি হয়। ওয়াটার শুধুমাত্র যেখানে লস হয় তা না, এখানে ইলেকট্রোলাইট লস হয়। তাহলে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তার ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের পসিবিলিটি বা সিভিয়ারিটি ততটা বাড়তে থাকে। এবং যখন কোনো পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করে, বিশেষ করে এখানে পটাশিয়াম লেভেলটা কমে যায় এবং সেইটার জন্য পেশেন্টের মাসল ক্র্যাম্পিং শুরু হয়। তাহলে একটা পেশেন্ট এখানে কি হতে পারে, তার ডায়রিয়া হবে, ডিহাইড্রেশন হবে, এবং যদি তার মাসল ক্র্যাম্পিং থাকে, তুমি প্রিটি মাচ শিওর থাকো এই পেশেন্টের সোডিয়ামের পাশাপাশি পটাশিয়ামটাও কমে। অ্যাকচুয়ালি পটাশিয়াম কমার কারণে কিন্তু তাদের এই ফিচারটা ডেভেলপ করে। তাহলে আমাদের এখানে কি ক্লিনিক্যালি চেক করতে হবে? আমাদের ক্লিনিক্যালি চেক করতে হবে পেশেন্টের ডিহাইড্রেটেড কিনা। ডিহাইড্রেশন দেখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, তুমি একটা মেডিকেল ক্যাম্পে গেছো, তোমার এখানে স্কিন পিঞ্চ করে দেখবা, কাপড় উঠাবা, এসব করে অত সময় নাই। তো আমরা যেটা করি সেটা খুব ইজিলি দেখা, সেটা হচ্ছে পেশেন্টগুলো যে আপনার জিহ্বাটা বের করেন, টাংটা বের করেন। তো টাংটা বের করলে আমি দেখবো তার টাংটা শুকনা নাকি ভেজা। যদি তার টাং ভেজা থাকে, তাহলে তুমি শিওর থাকো সে ডিহাইড্রেটেড এখনো হয় নাই। কিন্তু যদি তার টাং শুকনা থাকে, তুমি 100% শিওর থাকো যে সে ডিহাইড্রেটেড হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র ডিহাইড্রেশনই এখন একমাত্র না। যদি এখানে ওয়াটার লস খুব বেশি পরিমাণে হয়, সেখান থেকে পেশেন্ট হাইপোভলিমিক শক ডেভেলপ করে। যে কোনো পেশেন্ট যদি হাইপোভলিমিক শকে চলে যায়, সেখানে আস্তে আস্তে আমরা কি ফিচার দেখব। প্রথমে তার ইউরিন আউটপুট কমতে থাকবে। তাহলে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে আপনার ইউরিন আউটপুট কমে গেছে কিনা। তবে এখানে 2টা ব্যাপার। একটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে ইউরিন আউটপুট এখানে কমে গেলে যতটা সহজে অ্যাসেস করা যায়, বন্যাতে সেটা ওইভাবে অ্যাসেস করা যাবে না, কারণ বন্যাতে অলরেডি পেশেন্ট পানিই খাইতে পারতেছে না। যে পেশেন্ট পানি খাইতে পারতেছে, তার এমনিতেই ইউরিন আউটপুট কম আসবে।
সেখানে যদি সে শকে চলে যায় তার ইউরিন আউটপুট আসলে এখানে একদম জিরো লেভেলে চলে যাওয়ার কথা, বা একদম মিনিমাম, খুবই মিনিমাম। অ্যাকচুয়ালি অলিগিউরিয়া আমাদের বলা উচিত, বা অ্যানিউরিয়া বললে আরও ভালো হয়। less than 50 ml/hour, সরি less than 50 ml/day মনে হয়। সো পেশেন্টের এখানে আসলে অলিগিউরিক বা অ্যানিউরিক সিচুয়েশন এসে চলে যেতে পারে। কিন্তু এখানে আমাদের জন্য বোঝার একটা উপায় টাং আমরা দেখবো। তো পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে গেছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা পেশেন্টের পালস দেখবো। যদি কোনো পেশেন্ট হাইপোভলিমিক শকে যায়, ইনিশিয়াল স্টেটে পেশেন্টের পালস বেশি থাকবে এবং ব্লাড প্রেশার কম থাকবে। ব্লাড প্রেশারটা দেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে পালস প্রেশার। পালস প্রেশারটা আমরা কিভাবে দেখি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মধ্যে একটা পার্থক্য। তাহলে সিস্টোলিক যদি ব্লাড প্রেশার কারো 60 হয়, ডায়াস্টোলিক যদি 40 হয়, তাহলে পালস প্রেশার হচ্ছে 20 মিলিমিটার মার্কারি। যদি কোনো পেশেন্টের পালস প্রেশার 20 মিলিমিটার মার্কারি অথবা তার কম, মানে 20 মিলিমিটার মার্কারি হলেও আমি সেটাকে কাউন্ট করতেছি, তাহলে কারো পালস প্রেশার যদি 20 মিলিমিটার মার্কারি অর লেস হয়, তাহলে তুমি শিওর থাকো এই পেশেন্ট শকে আছে, হাইপোভলিমিক শকে আছে। এবং যদি হাইপোভলিমিক শক যদি আরও এক্সটেন্সিভ ফেজে চলে যায়, তুমি তখন পালস নট পালপেবল, বিপি নট রেকর্ডেবল। তাহলে দেখো ইনিশিয়াল স্টেজে তুমি পাচ্ছ ট্যাকিকার্ডিয়া পাবা, তুমি পেশেন্টের ফিবল খুব হালকা কিন্তু র্যাপিড পালস, র্যাপিড ফিবল তুমি পালস পাবা, যেখানে দেখবা যে হার্ট রেট তোমার বা পালস তুমি দেখবা 100-র উপরে। এবং ইনিশিয়ালি তুমি দেখবা ব্লাড প্রেশার সিস্টোলিক হয়তো বা তুমি বেশি পেতে পারো, মানে সিস্টোলিক কমে যাবে, বা ডায়াস্টোলিক একটু বেশি থাকবে। বিকজ ডায়াস্টোলিকটা বাড়ার কারণ হচ্ছে পেরিফেরাল আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে বডি এটাকে আসলে কম্পেনসেট করতে চায়, এই কারণে ডায়াস্টোলিক প্রেশারটা ওই মুভমেন্টে বাড়ে। কিন্তু ওইটা আমাদের একটা কম্পেনসেটরি মেকানিজম। বাট যখন আমাদের ডায়াস্টোলিক প্রেশার বাড়তেছে আর সিস্টোলিক কমতেছে, তাহলে ওইখানে পালস প্রেশারটা ন্যারো হয়ে যায়। তাহলে ইনিশিয়াল স্টেজে আমি দেখবো যে আমাদের পালস প্রেশারটা কম এবং আমরা দেখবো যে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে। কিন্তু যদি এটা আরও সিভিয়ারিটির দিকে চলে যায়, সেখানে আমরা পালস নট রেকর্ডেবল, পালস নট পালপেবল, তুমি হাতে পালস পাবা না, এবং বিপি নট রেকর্ডেবল, তার মানে বুঝবা পেশেন্ট সিভিয়ার শকে আছে। তাহলে এই মোমেন্টে আমাদের কি করা উচিত? প্রথম কথা, যদি পেশেন্ট শকে থাকে, 2 হাতে 2টা ক্যানুলা, তাহলে তোমরা যেটা করবে 2 হাতে 2টা হোয়াইট বোর্ড। আচ্ছা, আমার ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, আমি আবার বলছি। তাহলে আমরা যেটা করবো যে 2 হাতে 2টা ক্যানুলা করতে হবে, হোয়াইট বোর্ড 18G সাইজের যে ক্যানুলা আছে এটা করা উচিত। বাট এখানে আরো ঝামেলা আছে, এখানে তোমরা যারা আগে ক্যানুলা করো নাই তারা এটা করতে পারবে না, এখানে ক্যানুলা করার জন্য একটা এক্সপার্ট পার্সন দরকার। সুতরাং তোমরা যদি এরকম জায়গায় যাও এবং সেখানে যদি এরকম কেস ডিল করতে হয়, তোমাদেরকে অবশ্যই একজন এক্সপার্ট পার্সন দরকার যে ক্যানুলা করতে পারে। তুমি মনে করছো তুমি 1-2টা ক্যানুলা শিখে তুমি চলে গেছো, তুমি ওখানে পারবে না, কারণ এইসব পেশেন্টের ভেইনই খুঁজে পাওয়া যায় না, ভেরি মাচ ডিফিকাল্ট। তাহলে আমরা যেটা করবো, পেশেন্টকে 2 হাতে 2টা ক্যানুলা দিব এবং তারপরে পেশেন্টকে দুই সাইডে 2টা ফ্লুইড রানিংয়ে দিতে হবে। কি ফ্লুইড দিব? আইসোটোনিক ফ্লুইড। হ্যাঁ, তোমরা কলেরা স্যালাইন দিতে পারো, তোমরা নর্মাল স্যালাইন দিতে পারো, নো প্রবলেম। হার্টম্যান সলিউশনও দেওয়া যে যাবে না তা না, ঠিক আছে। বাট আমরা নর্মাল স্যালাইন অথবা কলেরা স্যালাইন এই দুইটার মধ্যে নর্মালি সীমাবদ্ধ থাকি। আর কলেরা স্যালাইন দিলে খুবই ভালো, কলেরা স্যালাইন না থাকলে নর্মাল স্যালাইন দিলেও কাজ আপাতত চলবে। কলেরা স্যালাইনটা এখানে কেন প্রিফার করে? বিকজ পটাশিয়াম লস যেটা হচ্ছে সেটা কলেরা স্যালাইন দিলে ওখানে কিছু পটাশিয়াম আছে, সো ওই জায়গায় হেল্প করবে। বাট তুমি যদি নর্মাল স্যালাইন দাও, সেখানে পেশেন্টের পটাশিয়ামের খুব একটা ইম্প্রুভমেন্ট হবে না, কিন্তু পটাশিয়ামও কিন্তু এই পেশেন্টের দরকার। তাহলে তোমরা চেষ্টা করবা কলেরা স্যালাইন নিয়ে যেতে। আর যদি কলেরা স্যালাইন তোমাদের মানে স্টক আউট হয়ে যায়, তোমরা নর্মাল স্যালাইন দিয়ে কাজ করবে, বাট মাথায় রাখতে হবে তোমাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে যদি শকে থাকে, 2 হাতে 2 ক্যানুলা করে ফ্লুইড রানিংয়ে দাও। কতটুকু ফ্লুইড রানিংয়ে দেওয়া উচিত, এইটা আসলে আমরা ফ্লুইড চ্যালেঞ্জ টেস্টের মাধ্যমে চেক করে করে দেখি। মনে করো আমি যেটা করতাম, মনে করো যে আমি একটা পেশেন্ট দেখতেছি, পালস বিপি পালপে বলো না, রেকর্ডে বলো না, পেশেন্ট ডায়রিয়া হয়ে শকে চলে গেছে। আমি 2 হাতে 2টা ক্যানুলা লাগায় 2 লিটার কলেরা স্যালাইন রানিংয়ে 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যে আমি দিয়ে দিতাম। যখন পুরোটা দেওয়া শেষ, তখন আমি আবার রিঅ্যাসেসমেন্ট করতাম। আমি দেখতাম এখন পালস কত, বিপি কত, ডিহাইড্রেশন। প্রথমে টাং চেক করে দেখবো যে ডিহাইড্রেশন আছে কিনা। যদি দেখি ডিহাইড্রেটেড, তাহলে আমি আরও 1 লিটার আমি পেশেন্টকে রানিংয়ে দিব। যদি দেখি যে না ডিহাইড্রেশন চলে গেছে, তাহলে আমি হয়তো বা 30 মিনিটে দিয়ে রেখে দিব। তাহলে এটা হচ্ছে অ্যাসেস করে। আবার দেখতে হবে যে পেশেন্টের পালস বিপি ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, পেশেন্টের বিপি এখন রেকর্ডেবল হচ্ছে, আগে নট রেকর্ডেবল ছিল। তাহলে এখন এটা কি পালস প্রেশার কি এখনো সেই 20 মিলিমিটার মার্কারি বা তার কম, নাকি বাড়ছে? যদি দেখি যে না পালস প্রেশার 20-র উপরে আছে, তাহলে আমার কিন্তু প্রবলেম নেই, তাহলে আমি হয়তো বা একটা ফ্লুইড মেনটেন্যান্স ফ্লুইড হিসেবে আমি ক্যারি করবো। এখন ফ্লুইডের হিসাবটা কি হবে? ফ্লুইড হিসাবটা তোমরা সোজা বাংলায় এভাবে হিসাব করতে পারো, 25 ml পার কেজি পার ডে। এই হিসাবে তোমার বডি ওয়েটের সাথে একটা গুণ করে যেটা দিবা, এটা এভারেজ হিসাবের জন্য বলতেছি, এভারেজ হিসাবের জন্য বলছি। 25 ml পার ডে পার কেজি, মানে এই হিসাবে তুমি বডি ওয়েট হিসাব করো। মনে করো কারো 70
কেজি বডি ওয়েট, তাহলে তুমি 25 দিয়ে গুণ করো, যেটা আসবে সেই পরিমাণ ফ্লুইড তার মেনটেন্যান্সের জন্য দেয়। এটা জাস্ট রাফ হিসাব বললাম, রাফ হিসাব, এটা মানে পরীক্ষার হিসাব না, রাফ হিসাব তোমাকে বলতেছি। তাহলে তোমাকে প্রথমে ফ্লুইড ডেফিসিয়েন্সি যেটা সেটা কভার করতে হবে, এবং পেশেন্টকে মেনটেন্যান্স ফ্লুইড দিতে হবে, এবং এটা তোমাকে আইভি রুটে দিতে হবে। আইভি রুটের পাশাপাশি পেশেন্ট ওরাল স্যালাইনও খাবে, কারণ তুমি যখন এই ফ্লুইডটা দিচ্ছ তখন তার সাথে সাথে ডায়রিয়া বন্ধ হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট। এই ফ্লুইড চলা অবস্থাতেও তাদের ডায়রিয়া হয়। যদি এই চলা অবস্থাতেও তাদের ডায়রিয়া হয়, পেশেন্টকে তোমরা বলবা যে ঠিক আছে, আপনার যতবার ডায়রিয়া হবে আপনি যতবার ওর স্যালাইন খাবেন। ওর স্যালাইন খাওয়ানোর নিয়মটা শিখাই দিতে হবে। তোমরা যেটা করবা, 1/2 লিটারের বোতল নিয়ে যাবা এবং পেশেন্টকে শিখাই দিবা যে 1/2 লিটার বোতলে 1 প্যাকেট ওর স্যালাইন, অথবা 1 লিটার বোতলে 2 প্যাকেট ওর স্যালাইন ভালোভাবে মিশাতে হবে। পানি কম বেশি যেন না হয়, কারণ পানি কম বেশি হলে আমাদের মানে রিহাইড্রেশনের জন্য যে পারপাস আমরা পানিটা দিচ্ছি ওইটা উল্টাপাল্টা হয়ে যাবে। হাইপোটনিক বা হাইপারটনিক সলিউশন হলে আমাদের পারপাস সার্ভ হবে না। সো আমাদেরকে এখানে সলিউশনটা যেন আইসোটোনিক থাকে, সেই জন্য এই হিসাবটা ঠিক রাখতে হবে। এটা রোগীর লোক বুঝবে না, কারণ তুমি যখন যাবা তুমি হয়তো এমন অনেক মানুষের কাছে যাবা যারা অশিক্ষিত, যারা বোঝে না। সো তাদেরকে এই জিনিসটা হাতে কলমে তোমাকে দেখাই দিতে হবে। তাহলে এটা গেল আমাদের ফ্লুইড ম্যানেজমেন্ট এবং ডায়রিয়ার ক্ষেত্রে। এখন ডায়রিয়ার এখানে আরেকটা কারণ তোমাকে মাথায় রাখতে হবে। এখানে ডায়রিয়াটা হচ্ছে কিন্তু কোলিফর্ম ব্যাকটেরিয়া দিয়ে। কোলিফর্ম ব্যাকটেরিয়া দিয়ে যদি ডায়রিয়া হয়, আমাদের আসলে এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন অ্যান্টিবায়োটিকের আমাদের বইপত্রে কি তোমরা পড়ছো, ফার্মাকোলজির বই বলো বা তুমি যদি ডেভিডসনও খোলো, তুমি দেখবা যে সিপ্রোফ্লক্সাসিনের কথা বলা হয়েছে। সেটার সাথে আমিও এগ্রি করি, সিপ্রোফ্লক্সাসিন ওয়ার্কস ভেরি গুড। কিন্তু আমাদের এখানে কিছু কনটেক্সট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন চাইলে সবাইকে দেওয়া যায় না। প্রেগন্যান্ট লেডিস সিপ্রোফ্লক্সাসিন দিতে পারবে না। অনেক ওল্ড এজেড পার্সন, মনে করো 70-এর উপরে, সিপ্রোফ্লক্সাসিন তুমি যদি দাও, তাদের টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন রাপচার হওয়ার রিস্ক বেড়ে যায়। যারা আগে থেকে কর্টিকোস্টেরয়েড পায় তাদেরকে যদি তুমি সিপ্রোফ্লক্সাসিন দাও, সেখানেও টেন্ডন রাপচারের রিস্ক অনেক বেশি বেড়ে যায়। তাহলে সিপ্রোফ্লক্সাসিন দেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেওয়া লাগে। তুমি এমন একটা সিচুয়েশনে আসো যেখানে এত চিন্তা ভাবনা করার সময় হয়তো তুমি পাবা না। তাহলে এখানে কি করা যেতে পারে? আমাদের আরেকটা বেটার অপশন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন ওয়ার্কস ভেরি গুড, মানে ইন কনটেক্সট অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাজিথ্রোমাইসিন খুবই অসাধারণ কাজ করে। কিন্তু এখানে কথা আছে, সকল ফার্মাসি কোম্পানির অ্যাজিথ্রোমাইসিন সমান এফিকেসি শো করেন। এটা আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অ্যাজিথ্রোমাইসিন অনেক কোম্পানি বানায়, কিন্তু সবার অ্যাজিথ্রোমাইসিনের এফিকেসি সেম না। সবচেয়ে ভালো অ্যাজিথ্রোমাইসিন বানায় হচ্ছে তোমার মনে করো রেডিয়েন্ট, যেটা অ্যাকোস নামে পাওয়া যায়। অ্যাজিথ নামে একটা ড্রাগ আছে যেটা খুব সম্ভবত, ইফ আই এম নট রং, স্যান্ডোজ বানায়, এটা বিদেশি কোম্পানি। আর একটা হচ্ছে রোজিথ, যেটা হেলথ কেয়ার। এর বাইরে অন্যগুলার এফিকেসি আমার কাছে কম মনে হয়েছে। এখন তুমি একটা পেশেন্টকে ডায়রিয়ার জন্য তুমি মানে অ্যান্টিবায়োটিক যখন দিবা, তোমার সর্বোচ্চ কনসার্ন থাকবে পেশেন্ট যেন বেস্ট আউটকাম পায়। সুতরাং তোমরা ওষুধ নিয়ে গেলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা হেলথ কেয়ার অথবা রেডিয়েন্ট অথবা স্যান্ডোজ, এদের যে অ্যাজিথ্রোমাইসিনগুলো বললাম সেগুলো দিতে খুব একটা পছন্দ করি না। আচ্ছা, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, দেড়শা মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে। জিম্যাক্স অনেকে তোমরা কিনতে পারো, বাট জিম্যাক্স আমি পার্সোনালি পছন্দ করি না, এবং আমার কাছে মনে হয়েছে জিম্যাক্সের এফিকেসি কম। সো তোমরা অ্যাজিথ্রোমাইসিন নিলে অবশ্যই ভালো কোম্পানির অ্যাজিথ্রোমাইসিন নিবা, আদারওয়াইজ মানে তুমি খুব একটা বেনিফিটেড হবে না। এখন অ্যাজিথ্রোমাইসিন দেওয়ার সিস্টেম কি? অ্যাজিথ্রোমাইসিন দেওয়ার সিস্টেম হচ্ছে তুমি প্রথমে 2টা ট্যাবলেট একসাথে খাওয়াবা। 2টা ট্যাবলেট একসাথে খাওয়াবা। 2টা ট্যাবলেট একসাথে খাওয়ার পরে 5 দিন রাতে একটা করে। মনে করো আমি রোগী, তাহলে আমি এই মুহূর্তে 2টা ট্যাবলেট একসঙ্গে খেয়ে নিব, রাতে একটা খাবো, এইভাবে 5 দিন। তাহলে 2 ট্যাবলেট স্টার্ট, অ্যান্ড এরপর থেকে প্রতি রাতে একটা করে। এটা হচ্ছে আমার অ্যাজিথ্রোমাইসিনের ডোজ। মোট 5 দিন আমরা দেবো। তাহলে এটা গেল আমাদের অ্যাকুট ওয়াটারি ডায়রিয়ার ম্যানেজমেন্ট। এখানে আমাদের কি কি মাথায় রাখতে হবে? শকের পেশেন্টকে শক ম্যানেজ করতে হবে। শক ম্যানেজ করার জন্য আইভি ফ্লুইড দিতে হবে। তাহলে তোমাদের কি কি লাগবে? এখানে ক্যানুলা করা লাগবে। ক্যানুলা তোমরা স্টুডেন্টরা, তোমাদের ইনএক্সপিরিয়েন্স লোকজন ক্যানুলা করতে গেলে হবে না। তুমি ক্যানুলা করতে গিয়ে রোগীকে কষ্ট দিলে হবে না। তাহলে একটা এক্সপিরিয়েন্সড মানুষ দরকার যে ক্যানুলা করতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে যারা নার্স, যারা ক্যানুলা করে অভ্যস্ত, যারা খুব ভালো ক্যানুলা করতে পারে, এরকম একজন মানুষকে তোমাদের টিমে লাগবে। তারপরে তোমাদের কি লাগবে? তোমাদের প্রচুর পরিমাণ স্যালাইন লাগবে, যেটা আইভি রুটে দেওয়ার জন্য স্যালাইন, কলেরা স্যালাইন, নর্মাল স্যালাইন, এগুলো তোমাদের লাগবে। আচ্ছা, পটাশিয়াম সাপ্লিমেন্টের কথা বলি। যে সকল পেশেন্টের তুমি দেখবা ডায়রিয়া হচ্ছে, মাসল ক্র্যাম্প হচ্ছে, মাসল উইকনেস ডেভেলপ করছে, তুমি 100% শিওর থাকো তার হাইপোক্যালেমিয়া আছে। তাহলে এই যে তার হাইপোক্যালেমিয়া আছে, তুমি যদি কলেরা স্যালাইন দাও সেখান থেকে কিছু পটাশিয়াম সে পাবে। কিন্তু যদি তুমি নর্মাল স্যালাইন দাও, তার একটা পটাশিয়াম সাপ্লিমেন্ট দরকার। আমরা সাধারণত ইনজেকশন, পটাশিয়াম ইনজেকশন পাওয়া যায়, আমরা ইনজেকশন কেসিএল বলি, পটাশিয়াম ক্লোরাইড ইনজেকশন পাওয়া যায়, যেটা নর্মাল স্যালাইনের মধ্যে আমরা হচ্ছে তোমার পুশ করে দিই, এবং নর্মাল স্যালাইনের সাথে ওটা মিক্সড অবস্থায় থাকে,
ওটা আস্তে আস্তে ইনফিউশন হইতে থাকে। সো এই সিস্টেমটা আমরা হসপিটালে করতে পারি। বন্যা কবলিত এলাকায় কি এটা করার সুযোগ আছে? কারণ এখানে অনেক হিসাব নিকাশ করে দিতে হয়। উত্তর হচ্ছে খুব একটা সুযোগ নাই। যদি তুমি হসপিটালে যাও তাহলে হয়তো বা পসিবল, কিন্তু তুমি নৌকায় থেকে ট্রিটমেন্ট দিচ্ছ, ভেরি মাচ ডিফিকাল্ট। তাহলে আসলে কি করা উচিত? বা মনে করো তুমি একটা স্কুলের ওখানে একটা কম্পাউন্ডে বসে থেকে ট্রিটমেন্ট দিচ্ছ, তাহলে আমি এখানে পার্সোনালি সাজেস্ট করবো যে ঠিক আছে, এখানে আইভি রুটে দেওয়াটা একটু ডিফিকাল্ট, তোমরা তাহলে পটাশিয়াম সাপ্লিমেন্টটা এখানে ওরাল রুটে দাও। ওরাল রুটে তোমরা কিভাবে দিবা? ওরাল রুটে পটাশিয়াম আমাদের সিরাপ পাওয়া যায়, আমাদের সিরাপ কেটি, সিরাপ কেটি, কেটি নামে আমাদের সিরাপ পাওয়া যায়। সেটা আধা গ্লাস পানিতে 3 চামচ সিরাপ কেটি মেশাতে হবে, এবং সেটা ভালো করে মেশানোর পরে সেটা পেশেন্ট খাবে 3 বেলা। তাহলে এইটা হচ্ছে তার পটাশিয়াম সাপ্লিমেন্ট হিসেবে, এটা আমরা 2 থেকে 3 দিন দিতে পারি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বেস্ট অপশন হচ্ছে আমরা যদি ফ্লুইড দিই, ফ্লুইডের সাথে পটাশিয়াম আমরা আসলে অ্যাড করে দিতে পারি, কিন্তু কলার স্যালাইন দিলে দরকার নেই, নর্মাল স্যালাইন দিলে লাগবে। কিন্তু এই হিসাবটা তোমাদের এই সেটিংসে করার সময় কম, এত সময় নাই আসলে, এবং এটা প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট, অল্প রিসোর্সে করা ডিফিকাল্ট। করতে পারলে ভালো, কিন্তু করাটা ডিফিকাল্ট। সেজন্য আমি পটাশিয়াম সিরাপের কথা বলছি। তাহলে তোমাদের এখানে পটাশিয়াম সিরাপ লাগবে, কেটি সিরাপ যেটা, তাহলে সিরাপ কেটি লাগবে, তোমাদের অ্যাজিথ্রোমাইসিন লাগবে, তোমাদের কলেরা স্যালাইন লাগবে, তোমাদের ক্যানুলা লাগবে। তাহলে ডায়রিয়া পেশেন্ট ট্রিট করার জন্য এই জিনিসগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, পেশেন্ট তুমি ট্রিটমেন্ট দিয়ে, আচ্ছা আমার খালি ইন্টারনেট খুব একটু পরপর খালি কেটে যাচ্ছে। সো তোমার হচ্ছে তুমি এত ট্রিটমেন্ট দিলে কিন্তু পেশেন্ট এরপরও দূষিত পানি খাইতে থাকলো, তাহলে তো আমার কোনো লাভ নাই। তাহলে এই পেশেন্টের ম্যানেজমেন্টের আর একটা বড় পার্ট হচ্ছে তাকে বিশুদ্ধ খাবার পানি প্রোভাইড করতে হবে। তাহলে বন্যার্তদের মধ্যে যাদের অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হচ্ছে তাদেরকে তোমার কী কী দেওয়া লাগবে? তাদের নাম্বার 1 বিশুদ্ধ পানি দিতে হবে, নাম্বার 2 তাদের জন্য কলেরা স্যালাইন তোমাদেরকে দিতে হবে, নাম্বার 3 যদি নর্মাল স্যালাইন দাও তাহলে তোমার এখানে পটাশিয়াম সাপ্লিমেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে যদি পটাশিয়াম লসের কোনো ফিচার থাকে। এর পাশাপাশি তোমার আর কি কি দরকার? এখানে অ্যাজিথ্রোমাইসিন, ক্যানুলা দরকার, এবং একজন নার্স তোমার সাথে থাকতে হবে যে ক্যানুলা পুরুষ নার্সও হইতে পারে, মহিলা নার্সও হইতে পারে, বাট ক্যানুলা করতে পারে এরকম এক্সপার্ট মানুষ তোমাদের টিমে লাগবে। তাহলে এটা গেল হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার পরে আমাদের একটা প্রবলেম হচ্ছে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়াটা কী হবে? মনে করো যে ওই পানির মধ্যে সে অনেকক্ষণ ধরে মনে করো ভাসতেছে, হ্যাঁ, পানির মধ্যে হয়তো সে মাথাটা উঁচু করে আছে কিন্তু পানির মধ্যে সে অনেকক্ষণ ধরে আছে, তাহলে এখানে এরকম কন্ডিশনে হাইপোথার্মিয়া ডেভেলপ করে। তাহলে হাইপোথার্মিয়া ডেভেলপ করলে আসলে করণীয় কি? হাইপোথার্মিয়া ডেভেলপ করলে করণীয় হচ্ছে পেশেন্টের টেম্পারেচারটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে পারি? প্রথম কথা, তাকে একটু মোটা কাপড় দিতে হবে, তাকে শুকনো জায়গায় নিয়ে আসতে হবে, এবং তাদেরকে হট ড্রিঙ্কস যেমন কফি, চা, এইগুলো আমরা প্রোভাইড করতে পারি। কিন্তু কফি, চা প্রোভাইড করার এখানে একটা ঝামেলা আছে বন্যার্তদের মধ্যে, সেটা হচ্ছে তাদের কফি এবং চা দিলে তাদের বেশি বেশি করে ইউরিনেশন হবে, এবং বেশি বেশি ইউরিনেশন হলে তারা ডিহাইড্রেটেড হয়ে যাবে, যেহেতু তাদের অলরেডি একটা পানির একটা ক্রাইসিস আছে। সুতরাং এইটা একটা ঝামেলা। তাহলে এইখানে এই ধরনের হাইপোথার্মিয়া পেশেন্ট ম্যানেজ করার এখানে ঝামেলাটা এখানে যে আমি চাইলেই চা কফি তাকে দিতে পারতেছি না, বিকজ এটা দিলে পেশেন্ট আরও ডিহাইড্রেশন হওয়ার রিস্ক বেড়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে প্রথম কথা, এই মানুষগুলোকে আগে শুকনো জায়গায় নিয়ে আসতে হবে। বারবার খালি আমার নেটের ডিস্টার্ব করতেছে, নেটওয়ার্ক ইজ ভেরি মাচ পুয়ার। সো এখানে তাদেরকে শুকনো জায়গায় নিয়ে আসতে হবে, এটা আমাদের মেইন কনসার্নের জায়গা, এবং তাদেরকে মোটা কাপড় দিয়ে ভালো করে শুকাই টুকাই দিয়ে তার টেম্পারেচারটা ধরে রাখার ব্যবস্থা। সো এখানে ইনসুলেটর হিসেবে কাজ হয়, এরকম কম্বল, কাঁথা, এগুলোকে আমরা ইউজ করতে পারি। তাহলে কাপড় দিয়ে তাকে যদি ভালো করে আমরা র্যাপিং করে দিতে পারি, তার হিট লসটা যেন আমরা কমাইতে পারি, তাহলে এটা আমাদের একটা কনসার্নের জায়গা। জাস্ট ঝামেলা জায়গাটা এটাই যে চা কফি আমরা ইনিশিয়ালি দিতে পারতেছি না, বাট হ্যাঁ, যদি তার বিশুদ্ধ পানির একটা সাপ্লাই আমরা ম্যানেজ করতে পারি, যে হ্যাঁ তাকে এনাফ পরিমাণ বিশুদ্ধ পানির কাছে আমরা নিয়ে যেতে পারছি, প্রোভাইড করতে পারতেছি, তাহলে আমরা তাকে চা কফি প্রোভাইড করতে পারি। তাহলে এটা হচ্ছে হাইপোথার্মিয়ার বেসিক কথা। তারপরের পয়েন্ট হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইটের ব্যাপারটা হচ্ছে, স্নেক বাইটের টিপিক্যাল ম্যানেজমেন্ট ওই জায়গায় করাটা ডিফিকাল্ট। এখন কোন সাপ দিয়ে কামড় দিছে এইটা টের পাইলে আমরা সেই অনুযায়ী আসলে একটা অ্যাসেস করতে পারি, যে কারণ সকল সাপ বিষাক্ত না, সকল সাপ বিষাক্ত না, যে সকল সাপ বিষাক্ত না সেই স্নেক বাইটে আসলে কিছুই করা লাগে না, জাস্ট একটা মানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে দেওয়া যাইতে পারে, পেশেন্ট একটা বেড রেস্টে থাকলো, একটা মনিটরিংয়ে থাকলো, দ্যাটস ইট। কিন্তু যদি বিষাক্ত হয়, যদি বিষাক্ত সাপ হয়, তাহলে আমাদের অনেক কিছু করার আছে, এবং এখানে সময়টা খুব কম। মনে করো একটা বিষাক্ত সাপ যদি কামড় দেয়, খুব অল্প সময়ের মধ্যেই সেখান থেকে দেখা যাচ্ছে যে
পেশেন্টের প্যারালাইসিস ডেভেলপ করতে পারে, ব্লাড ক্লটিং হয়ে পেশেন্ট মারাও যাইতে পারে, তাই না? এটা আসলে টাইম পিরিয়ডটা খুব কম। তো এখানে আমরা কি করতে পারি? এখন বন্যার সময় কোন সাপ কামড় দিছে কারোরই খেয়াল নাই। এটা আসলে অনেক সময় দেখা যায় খেতে খামারে কাজ করতে গেলে সাপ কামড় দিলে মানুষ ওই সাপটা পিটায় মেরে ফেলে, সাপ নিয়ে হসপিটালে চলে আসে, বলে যে এই সাপ কামড় দিয়েছে, এখন কি করবেন করেন। তো ওইখানে দেখে নয় তুমি তাও বের করলে যে ঠিক আছে এটা যদি ক্রেট হয় বা বিষাক্ত সাপ হয়, তুমি সেই অনুযায়ী অ্যান্টিভেনম তুমি দিলা। তো বন্যায় আমরা কি করবো? এখন বন্যায় যেই পেশেন্টের বিষাক্ত সাপ কামড় দেয় নাই, হ্যাঁ, এটা ঢোরা সাপ বা এরকম কোনো একটা সাপ কামড় দিছে, এখানে তো অ্যান্টিভেনম দিয়ে আমার কোনো লাভ নাই, ওটা অপচয় হবে। কিন্তু যেই পেশেন্টের বিষাক্ত সাপ কামড় দিছে সেখানে অ্যান্টিভেনম দেওয়াটা জরুরি, এবং এখানে অ্যান্টিভেনমটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখানে একটা কথা হচ্ছে যে বিষাক্ত সাপ যদি তারা কেউ আইডেন্টিফাই করতে পারে, যে গোকরা বা ক্রেইট এরকম কোনো সাপ যদি কামড় দিচ্ছে, যদি তারা আইডেন্টিফাই করতে পারে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে অ্যান্টিভেনম দিতে হবে। তাহলে অ্যান্টিভেনম তোমার কাছে রাখতে হবে। আর যদি এমন হয় যে পেশেন্ট আসলে কনফিউজড, তারা শিওরলি জানে না, তোমাকে টাইম ডিউরেশনটা একটু দেখতে হবে। আমার এটা পার্সোনাল সাজেশনের জায়গা থেকে বলছি, এটা কিন্তু বইপত্রের কথা থেকে না। আমার পার্সোনাল সাজেশনের জায়গা হচ্ছে, যদি দেখো যে সাপ কামড় দেওয়ার পরে 12 ঘন্টা ক্রস হয়ে গেছে, রোগীর কোনো সাইন সিমটম নাই, তুমি শিওর থাকো এটা বিষাক্ত না, এবং এখানে অ্যান্টিভেনম দেওয়ার কোনো দরকার নেই। কোনো পেশেন্টের মনে করো যে 6 ঘন্টা পার হয়ে গেছে, একটা সাপ কামড় দিছে, এর মধ্যে যদি বিষাক্ত সাপ হয়, তার ক্লিনিক্যাল সাইন সিমটম অ্যারাইজ করে যাওয়ার কথা। আমাদের আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আসে, সাপে কামড় দেওয়ার 2 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট, 2 থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত আমার মনে হয় এখানে একটা আমরা কনসিডারেশন নিতে পারি। সেখানে আমি পার্সোনালি বলবো, এরকম ইমার্জেন্সি সিচুয়েশনের প্রেক্ষিতে, হসপিটাল সেটিংসে আমরা এরকম করি না, আমি ইমার্জেন্সি সিচুয়েশনের প্রেক্ষিতে বলতেছি, আমরা অ্যান্টিভেনমটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের অ্যান্টিভেনম রাখা উচিত। এবং ইফ আই এম নট রং, একটা ছেলে মনে হয় রেস্কিউ করতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে, রিসেন্টলি আমি ফেসবুকে দেখলাম, আই এম নট শিওর এটা কতটা অথেন্টিক নিউজ, কিন্তু আমি দেখলাম যে একজন সাপের কামড় খেয়ে মারা গেছে। তাহলে তোমরা অ্যান্টিভেনমটা তোমরা নিয়ে যাও, এবং যদি কেউ সাপের কামড় খায়, অ্যাজ আর্লি এস পসিবল তোমরা অ্যান্টিভেনমটা পেশেন্টকে দিয়ে দাও। তাহলে এইটা তোমাদের জন্য আই হোপ হেল্পফুল হবে। একজন কমেন্ট করছে হচ্ছে ড্রাউনিং এর পেশেন্টের ম্যানেজমেন্ট। ড্রাউনিং এর পেশেন্টের ম্যানেজমেন্টটা আসলে এখানে আমরা কি করতে পারি? প্রথম কথা, তাকে উঠাইতে হবে। এখন ড্রাউনিং এর পেশেন্ট একটা বড় প্রবলেম হচ্ছে তারা পানি খেয়ে ফেলে, এবং সল্ট ওয়াটার ড্রাউনিং এর থেকে এই মিষ্টি পানির ড্রাউনিং যেটা, সেইটা বেশি খারাপ। তাহলে আমরা এখানে আসলে কি করতে পারি? তাহলে আমাদের একটা কন্ডিশনের জায়গা হচ্ছে সে আসলে কতটুকু পানি খেয়েছে, পানিটা আসলে বের করতে হবে, পানিটা বের করার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে গ্যাগ রিফ্লেক্সের মাধ্যমে পানি বের করার সুযোগ আছে। আবার দেখা যাচ্ছে গ্যাগ রিফ্লেক্সের মাধ্যমে আসলে পানি বের করার একটা সুযোগ আছে, কিন্তু এখানে একটা ভয়ের জায়গা হচ্ছে অনেকের অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে। সে যখন এভাবে পানি খেয়ে ফেলে, অনেক ক্ষেত্রেই অ্যাসপিরেশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, এবং অ্যাসপিরেশন হয়ে গেলে সেখানে আসলে আমরা এই অঞ্চলে খুব বেশি কিছু করার নাই। কিন্তু আমরা তখন কি করতে পারি যদি অ্যাসপিরেশন হয়ে যায়? এটা তুমি কিভাবে বুঝবা? পেশেন্টের লাং অসকালটেট করতে হবে। তুমি যদি লাং অসকালটেট করে তুমি দেখো যে পেশেন্টের লাংসে কোর্স ক্রেপিটেশন আছে, যেটা আগে আসলে ছিল, তার শ্বাসকষ্ট থাকবে, কোর্স ক্রেপিটেশন থাকবে, তুমি তখন আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ, ক্লিনিক্যাল কনটেক্সটের উপর বেস করে। যদি সে বলে হ্যাঁ সে পানি খেয়ে ফেলছে, বা পেশেন্ট হয়তো বা অজ্ঞান অবস্থায় আছে এরকম, এবং তুমি দেখতেছো লাংসে কোর্স ক্রেপিটেশন, তাহলে তুমি সাসপেক্ট করতে পারো দিস মাইট বি এ কেস অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে আমাদের আসলে ওইখানে আমরা কি করতে পারি? ওইখানে আমরা সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক প্রোভাইড করতে পারি। অ্যান্টিবায়োটিকের এখানে আমাদের অবশ্যই মেট্রোনিডাজল লাগবে, আমাদের এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাগবে, যেমন সেফট্রাক্সন। তাহলে তোমাদের এখানে সেফট্রাক্সন লাগবে, তোমার এখানে মেট্রোনিডাজল লাগবে। সেফট্রাক্সন মেট্রোনিডাজল নিয়ে একটু বলি। সেফট্রাক্সন ভায়াল, একটা ভায়াল মনে করো শুকনা পাউডার মতো ওষুধ থাকে, সেটার মধ্যে নর্মাল স্যালাইন মেশাতে হয়, মেশায় মিক্স আপ করতে হয়, মিক্স আপ করে এটা পুশ করতে হবে আইভি রুটে। কিন্তু আইভি রুটে পুশ করার ক্ষেত্রে নিয়ম আছে, একবারে পুশ করা যাবে না, স্লোলি দিতে হয়। তুমি যদি একবারে পুশ করে দাও, পেশেন্ট ওখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এবং এটা এরকম ঘটনা ঘটছেও আগে। তাহলে এটা স্লোলি ইনফিউশনটা দিতে হবে। আর মেট্রোনিডাজল একটা বটলে থাকে 500 মিলিগ্রাম, আমরা বোতল পাই, সেই বোতলটা দেখা যাচ্ছে 10 ড্রপস পার মিনিটে পেশেন্টকে ইনফিউজ করতে হয়। তাহলে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করি, ক্লিনিক্যালি যদি আমাদের কাছে মনে হয়, সেইখানে আমরা এই অ্যান্টিবায়োটিক কভারেজটা দিতে পারি। এখানে এর বেশি আমাদের ওই জায়গাতে কিছু করার নাই, ওই জায়গাতে কিছু করার নাই। আর কি, ড্রাউনিং এর পেশেন্ট হাইপোথার্মিয়া ডেভেলপ করে, সো হাইপোথার্মিয়া ডেভেলপ করলে আমাদের টেম্পারেচারটা রেজ করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, একটু সাউন্ড হচ্ছে, সাউন্ডটা একটু কমুক, তখন কথা বলছি। তোমাদের কারোর এর মধ্যে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখো, আমি দেখে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
কারো কোনো কোশ্চেন থাকলে এখানে কমেন্টে আস্ক করতে পারো। আমি জানি না তোমাদের এখানে কতটুকু সাউন্ড আসতেছে, বাট আমি মানে রাস্তা থেকে প্রচুর সাউন্ড আসতেছে। মাইকটা চলে গেলে আমি আবার কথা বলবো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এখন ভালো? বাইরের সাউন্ডটা কি কমে আসছে তোমাদের কাছে মনে হয়? আচ্ছা, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি এখানে থাকে, সেখানে আমরা তাহলে অ্যান্টিবায়োটিক কভারেজ দিব, মেট্রোনিডাজল এবং সেফট্রাক্সন। আর ড্রাউনিং এর ডেভেলপ করলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেশেন্টকে শুকনো জায়গায় নিয়ে আসতে হবে এবং তাকে র্যাপিং করে দিব যেন তার টেম্পারেচারটা ধরে রাখতে পারে, হিট লসটা যেন আসলে কমে যায়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এইটুকুই আসলে ওই জায়গায় করতে পারবো, কারণ আমি তো হসপিটালে পেশেন্ট দেখতেছি না, আমি পেশেন্ট দেখতেছি নৌকার উপরে অথবা ওখানে কোনো একটা আশ্রয় কেন্দ্রে দেখতেছি। সো ওইখানে আমি লিমিটেড রিসোর্সে এইটুকুই আমরা আসলে করতে পারবো। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির একটা তীব্র সংকট আছে। এখানে আমরা কত লিটার পানি বা নিয়ে যেতে পারবো? তাহলে আমাদের এখানে ওইখানে যে পানি আছে সেই পানিটাকে কিভাবে ট্রিট করে আমরা ইউজ করতে পারি সেটা একটা বুদ্ধি তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের হ্যালো ট্যাব নামে এক ধরনের ট্যাবলেট আছে, যেটা আসলে ক্লোরিন ট্যাবলেট, হ্যালো ট্যাব নামে পাওয়া যায়। এই ক্লোরিন ট্যাবলেটটা যদি আমরা কোনো একটা মনে করো ওয়াটার কন্টেইনার, মনে করো এটা একটা বোতল, এর মধ্যে তুমি হচ্ছে পানি রাখছো, যেটা বন্যার পানি, নোংরা পানি, এই বোতলের মধ্যে তুমি যদি এখন হ্যালো ট্যাব দাও, হ্যালো ট্যাব দিয়ে যদি 1 ঘন্টা ওয়েট করো, এটা ড্রিঙ্কিং লেভেলে পসিবল। মানে পানিটা অবশ্যই নিচে থিতায় কিছু সলিড ময়লা নিচে জমবে, কিন্তু উপরে যেটুকু পানি থাকবে এখানে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। সো তুমি ওটা খাইতে পারবা, সেফলি ড্রিঙ্ক করা যাবে, সেডিমেন্টটা ফালাই দিতে হবে, বাট উপরের এই পরিষ্কার পানিটা খাওয়া যাবে। সো এটা হচ্ছে আমরা হ্যালো ট্যাব ইউজ করতে পারি। এখানে হ্যালো ট্যাব হচ্ছে বেসিক্যালি ক্লোরিন ট্যাব। তাহলে আমরা এদের সিস্টেমটা কি তোমরা একটু খাতায় লিখে রাখো। হ্যালো ট্যাবের এটা হচ্ছে আমরা 1.5 লিটার পানিতে 7.5 মিলিগ্রাম হ্যালো ট্যাব দিব। 1.5 লিটার পানি 7.5 মিলিগ্রাম হ্যালো ট্যাব। যদি 3 লিটার পানি হয় তাহলে সেখানে থাকবে আমাদের 15 মিলিগ্রাম। আর যদি আমাদের এটা যদি 10 লিটারের কোনো ওয়াটার কন্টেইনার হয়, 10 লিটার পানি হয়, সেখানে আমাদের লাগবে 50 মিলিগ্রাম। তাহলে এই ডোজে আমরা যদি হ্যালো ট্যাবটা দিই, 1 ঘন্টা ওয়েট করি, তাহলে উপরে যে পানিটা থাকবে পরিষ্কার পানি সেইটা খাওয়া যাবে। এটা করলে কি হবে, জাস্ট ব্যাকটেরিয়াগুলো মরে গেল। সো সেফ টু ড্রিঙ্ক, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হওয়ার রিস্কটা কমে যায়। আর নিচে যে সেডিমেন্ট জমবে সেটা তো ফেলাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের একটা অপশন আমাদের। সো মোটামুটি তাহলে আমরা যদি প্রচুর পরিমাণ হ্যালো ট্যাব নিয়ে যাই এবং আমরা যদি মানুষদেরকে শিখাই দিতে পারি যে আপনি এইভাবে পানিটাকে পিউরিফিকেশন করে আপনি খাবেন, সেটা তাদের জন্য হেল্পফুল হতে পারে এবং তোমাদেরও পানির ক্রাইসিসের একটা সলিউশন হতে পারে। তাহলে মোটামুটিভাবে বন্যার্ত জায়গায় গিয়ে বন্যা রিলেটেড ফার্স্ট এইড ম্যানেজমেন্টে আমরা এইগুলা করতে পারি। কিন্তু তোমরা যখন যাবা শুধুমাত্র তোমরা যে এইগুলাই ফেস করবা তা না। এখন মনে করো বন্যার্ত অবস্থায় কি মানুষ অন্য কোনো কারণে অসুস্থ হইতে পারে না? হইতে পারে কারো জ্বর হয়ে গেছে, হইতে পারে কারো অন্য কোনো প্রবলেম, মানুষ তো কত কারণে অসুস্থ হয়। তাহলে এইগুলাও কিন্তু তোমাকে ওখানে ফেস করা লাগতে পারে, কিন্তু সেটা অ্যাকিউট মেডিসিনের কেসে, সেটা নর্মাল মেডিসিনের কেসে। এই জন্য আমি তোমাদের এখানে সাজেস্ট যেটা করবো, যেটা ফার্স্ট এইড ম্যানেজমেন্ট তোমরা সবাই হয় টু সাম এক্সটেন্ট করলে, কিন্তু কোনো রোগের ডায়াগনোসিস করে সেইটা ট্রিটমেন্ট, এটার জন্য মিনিমাম একজন এমবিবিএস ডক্টর আসলে তোমাদেরকে লাগবে। অথবা যদি কোনো ট্রেনি, কোনো ভাই পাও, এসসিবিএস ট্রেনি আছে, এমআরসিবি ট্রেনি আছে, মানে এই ধরনের কোনো ট্রেনি ভাইদেরকে যদি পাও, বা যারা মনে করো যে রেগুলার প্র্যাকটিসে আছে, পেশেন্ট দেখার প্র্যাকটিসে আছে, এরকম কাউকে তোমাদের নিয়ে যেতে হবে। কেন এটা নিয়ে যেতে হবে? কারণ আমি তো এতক্ষণ তোমাকে ফার্স্ট এডের কথা বললাম, কিন্তু ওখানে তো তুমি গেলে এমন কোনো পেশেন্ট পাইতে পারো যে পেশেন্টে মনে করো যে অন্য কোনো ডিজিজে সে হয়তো বা সাফার করতেছে। হতে পারে একটা পেশেন্ট হয়তো অ্যাজমা অ্যাটাক করছে, হতে পারে কারো ক্রনিক, কারো সাইনোসাইটিস ডেভেলপ করছে, হতে পারে কারো ওখানে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তাহলে এখানে অনেক রকম কন্ডিশন এক্সিস্ট করতে পারে। বা মনে করো যে ওইখানে কোনো একটা পেশেন্টের, মহিলা পেশেন্টের কি একটুপিক প্রেগনেন্সি, ওই টাইমে রাপচার হইতে পারে না, ওই মোমেন্টে অন্য কোনো কন্ডিশন হতে পারে না, কারণ সে তো হসপিটালেই যেতে পারতেছে না। সো তুমি যখন যাবা ওই পেশেন্টের লোক কিন্তু
তোমার কাছে শুধুমাত্র ফার্স্ট এইড প্রবলেমগুলোর জন্য না, পেশেন্ট তোমার কাছে সকল ধরনের মেডিকেল কন্ডিশন নিয়ে তোমার কাছে আসবে। সো এই জায়গায় প্রপারলি ডিল করতে গেলে তোমাদের এমন কাউকে দরকার যে এই ট্রিটমেন্টগুলো জানে, ডায়াগনোসিসগুলো জানে, যেটা তোমার ফাইনাল ইয়ার স্টুডেন্টরাও সব কিছু পারবে না। তো তোমাদের এখানে এমন কাউকে দরকার যে এক্সপেরিয়েন্সড, একজন এমবিবিএস ডক্টর তোমাদের এখানে লাগবে। সুতরাং তোমরা টিম বানাও, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম, কিন্তু অবশ্যই তোমাদের টিমে ন্যূনতম একজন হলেও যেন মেডিকেল পার্সন থাকে যে এমবিবিএস পাস করে গেছে, এবং একজন ফিমেল ডক্টর আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি ফিমেল ডক্টর থাকে, কারণ গাইনি সংক্রান্ত কোনো কেস যদি হয় সেইখানে মিনিমাম সাপোর্ট যেন তোমরা দিতে পারো। সো এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। কারো যদি কোনো এর বাইরে কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট মোটামুটি আমার আলোচনা আজকে এইটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো, আর যদি কারো কোশ্চেন না থাকে আমি লাইভটা শেষ করে দিব। আচ্ছা, মনে হচ্ছে কারো কোশ্চেন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের সেশন এখানেই শেষ।